আরে তাড়াতাড়ি খেতে দাও। মা রে, হ্যাঁ দাদার খাবারটা বেড়ে দে। আচ্ছা। ওহো, ও মা। ওহো, কেন এত চিৎকার করছিস বলতো? তোর জন্যই তো পুজো করছিলাম। পুজো? বুঝলে মা, আজকাল এই ঠাকুররাও স্বার্থপর আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। সে কি এখানে আছে? যেখানে মাল আছে ওনার আস্থানা সেখানে। তোর যত সব নাস্তিকের কথা। নে প্রসাদ খা, খা। এ বাজে কথা নয় মা, একদম খাঁটি সত্যি কথা। ঠাকুর যদি এখানে থাকতো তাহলে তুমি যে এত কাকুতি মিনতি করে ডাকছো, ঠাকুর আমার বিজুকে একটা চাকরি দাও, তোমাকে 1001 টাকার পুজো দেব, তিনি শোনেন না কেন? কেননা তিনি জানেন এখানে তার চাল করা নৈবেদ্য কিচ্ছু মিলবে না, মাছি মিলবে, আর সেই মাছিটাকেও তাকে নিজেকে ধরে নিতে হবে, বুঝলে? এ কমলা, কমলা লেবু চাই, কমলা কমলা লেবু 3টে 10। আরে কমলা লেবুগুলো তো পড়ে গেল। না না, আমার কমলা লেবু। আজকালকার মেয়েদের আর কিছু বলে লাভ নেই, প্রেমে ওরা একেবারে টলমল টলমল করছে। আরে যা, গেল 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 কালো বিড়ালের। কি বললে? আমি কালো বিড়াল? তোমার সঙ্গে দেখা হবে বলে আমি পরিমরি করে প্রাণটা হাতের মুঠে করে দৌড়ে এলাম, আর তুমি বলছো আমি কালো বিড়াল? এই রেখা রেখা, আরে শোনো শোনো শোনো, তুমি সাদা বিড়াল। আবার বিড়াল? না না, বালিকা, চঞ্চলা বালিকা। বালিকা? অবুঝ প্রেমিকা। আরে এটা কি হচ্ছে? এই বাস স্টপে আমার থেকে একটা খেয়ে যাও, দেখবে তোমাকে কাল থেকে বাস স্টপে দাঁড়াতে হবে না। ইন্টারভিউ দেওয়ার লোকেরা এখানে দাঁড়িয়ে থাকবে আর তুমি ওদের ইন্টারভিউ নিতে থাকবে। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওখানে ইন্টারভিউর সময় মাছি উঠবে। আচ্ছা রাধিকা, বল তো দেখি হর্ষদ মেহতাকে। হর্ষদ মেহতা? না না, বল 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 বল। তুই জানিস না? না 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 না। আরে হর্ষদ মেহতা আমাদের কে কে? ইংল্যান্ডের ক্যাপ্টেন। ও আরে ছাড়, তুই সেই জন্যই 261 বার ইন্টারভিউ দিয়েও ফেল, চাকরি নেই। এই আমাকে এরকম বলবি না বলছি। শোন কাশি, আমাকে এরকম বলবি না বলছি। আমি চাকরি করি কি না করি, আমি আমার কর্ম করে চলেছি। খুব ভালো, ফলের আশা করব না। করিস না করিস না। আরে কিছু না হলে তো 261 বার ইন্টারভিউ দিয়েছিস বলে গিনেস বুকে তোর নাম বেরোবে। ধন্য রাধিকা, যাবে। আমাকে তুই রাগাচ্ছিস কিন্তু কাশীনাথ, আমাকে কিন্তু তুই রাগাচ্ছিস কিন্তু কাশীনাথ। কাশীনাথ, এবারেও যদি আমি চাকরি না পাই তাহলে আমি সুইসাইড করে ফেলবো। সুইসাইড? কিসের জন্য সুইসাইড? আরে গুরু তুমি, ওহো, তোমাকে দেখার পরে আমার বুকে একটু জল এলো, বুঝলে গুরু? তুমি হলে গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমিও এ পর্যন্ত চাকরি পেলে না। আমাকে এখানে জিজ্ঞেস করে কে? কাশীনাথ, রাধিকা, এ দুটো নেয়াদ গাদা। আবে তুই গাদা হতে পারিস বুঝলি, কিন্তু আমি খাঁটি গোয়ালের মানুষ। হ্যাঁ আমি গাদা? হ্যাঁ তুই গাদা? আমি মানুষ। তুই গাদা? তুই গাদা। নিজেদের মধ্যে মারামারি করার দরকার নেই। এই ইন্টারভিউ কেমন চলছে ওকে জিজ্ঞেস করো। এই তো জাস্ট আরম্ভ হলো। ওই সুন্দরী ওপেনিং ব্যাটসম্যান। এই যে শোনো, কি কি জিজ্ঞেস করলো? তুমি টিভি দেখো? আমি বললাম হ্যাঁ। তখন বললো তুমি টিভিতে চেষ্টা করো না। এবার তাহলে টিভিতে চেষ্টা করো। টিভিতে আবার কে আছে যে আমাকে চাকরি দেবে? তাহলে কারো বিবি হয়ে যাও। কি যে বললি রাধিকা, তাহলে না থাকবে চাকরির পালা, না থাকবে ইন্টারভিউ ঝামেলা। আরে কাশীনাথ, রাধিকা, কি হচ্ছে সব? হ্যাঁ তুমি যাও বোন, যাও। দাদা ভিতরে কি জিজ্ঞেস করছো? ভালো 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 প্রশ্ন জিজ্ঞেস করছে না? কি ভালো প্রশ্ন? ভালো নয়? ছাতু কত রকম জানো? ভুট্টা ছাতু, ছোলা ছাতু, বাড়ির ছাতু, কাঠ ছাতু। ও দাদা, মাঝখানে একটা করে দাগ কেটে দিয়ে তুমি তাকে বুঝিয়ে দিতে এর উপকারিতা ও অপকারিতা। ও কথা নয় ভাই, এই ফাইলটা আমার মুখের উপরে ছুড়ে দিয়ে বলল চাকরি করবে, মাল দাও, চাকরি করো। এক্সাইজ ইন্সপেক্টরের জন্য 80,000 টাকা, কর্পোরেশনের জন্য 40,000 টাকা, আর পিআর ডিপার্টমেন্টের জন্য 30,000 টাকা। বিজয় মুখার্জি। তোর নাম বিজয়? তুই কেন বলছেন? বসুন। আসন গ্রহণ করুন। তুই ছুরি চালাতে পারবি? মানে বুঝলি না? ভোজালি, রামদা, 2-4টে বডি নামাতে পারবি? এসব অন্যায়। এটা অন্যায় নয়, পলিটিক্স। আগে মেরা ভারত মহান,
ফ্যাক্টরিতে ইউনিয়ন বাজি করে তালা ঝুলাতে পারবি? মালিক যদি ঠিক প্রাপ্য দেয় তাহলে এসবের কি দরকার? দরকার, সবই দরকার। ধর্মের নামে তোমাকে লোকেদের ভোলাতে হবে, জাতের নামে ভেতরে খুন ধরাতে না, হবে। এটা অধর্ম। এই অন্যায় আমি করতে পারবো না। ধর্মের নামে, জাতির নামে আমি হিংসাকে প্রশ্রয় দিতে পারবো না। পারবে না? তাহলে তোমারও না, আমাদেরও না। এই, 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 দাঁড়া, 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 এই, আবে কানা, বাড়ি কোথায় বে? কোথা থেকে যে এরা সব আসে কে জানে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আরে ভুল? এর মধ্যে ভদ্রতা শিখে গেলি না? আরে বিক্রম, তুই? হ্যাঁ বে, আমি। আয় বে, গাড়িতে বস, তোকে বাড়িতে ছেড়ে দেবো। না, তুই যা। আবার ভদ্রতা? আবে গাড়িতে বস। আচ্ছা চ। আর কোথাও কিছু কাজ ধান্দা করছিস না নেই? না, যেখানে যত ইন্টারভিউ দিলাম কোথাও কিছু হলো না। জানি কিচ্ছু হবে না। মানে? আজকাল সব উল্টো রে দোস্ত, সব উল্টো। তোর মতন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট রাস্তায় রাস্তায় ঘুরছে, আর তোর থেকে কপি করে থার্ড ক্লাস পাস করা বিক্রম গাড়ি চুরে ঘুরে বেড়াচ্ছে। আমি এসব শুনে কি পাবো? পাবি না বিজয়, অনেক কিছু পাবি। আচ্ছা বলতো বিজয়, কতদিন এরকম অহংকার করে ডিগ্রিকে হাতে ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি? হ্যাঁ, যতদিন না লক্ষ্যে গিয়ে পৌঁছবো। কিসেই লক্ষ্য? 1000 2000 টাকার চাকরি, যা দিয়ে তুই দুবেলা পেট ভরেও খাবারও পাবি না, যা দিয়ে তোর স্বপ্ন আশা সব কিছু অধরা থেকে যাবে। হতেই পারে, তবে ওখানে শান্তি আছে। পাহাড়ের সিঁড়ি ভাঙলে হয়তো পায়ে ফোসকা পড়বে, কিন্তু ভগবান দর্শন তো হবে। ভগবান দর্শন? দর্শন পেলে কেউ বড় ভক্ত হয়ে যেতেই পারে, কিন্তু সব ভক্তকেই তো তার মন্দিরে ভিক্ষে করতে হয় বে। আমি জানি তোর বাবা একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সৎ শিক্ষক, আর সেই মিথ্যে আদর্শটাই তাকে অন্ধ করে রেখেছে, তোর পায়ে শেকল পরিয়ে কি দিয়েছে। বলছিস তুই? এখনো সময় আছে বিজয়, তুই সুন্দর ভবিষ্যৎ করতে পারবি। আয় আমার সঙ্গে জয়েন কর। তোর সঙ্গে? না, অসম্ভব। সৎ রাস্তায় গেলে আমি হয়তো উপোস করে মরে যাব, আমার পরিবার রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে, তবু আমি তোর রাস্তায় যেতে পারবো না। এসব শুধু ফিল্ম কিংবা ড্রামার ডায়লগ দোস্ত, শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে কিচ্ছু কাজে আসে না। আর শাস্ত্রেই তো আছে, যদি উপোস নেই কো দোষ। তা বলে তোর মতো কালো ধান্দা করে? হ্যাঁ দোস্ত, হ্যাঁ। রাতের কালো না থাকলে দিনের আলোকে কি উপভোগ করা যায়? যারা রাত্রে কালো ধান্দা করে দিনে সাদা পোশাক পরে তাদের আমি ঘৃণা করি। কিন্তু তারাই এদেশের নেতা সেজে দেশকে শাসন করছে, রাতের কলঙ্ককে সকালে কপালে তিলক করে পড়ে। তা বলে সবাই তো বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করতে পারবে না। এই গাড়ি রাখো, এসে গেছি। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য লিফট। দেখ বিজয়, বন্ধু হিসেবে তোর ভালোর জন্যই বললাম, কিন্তু মনে রাখিস আজকাল দুনিয়াতে বাঁচতে হলে টাকাই হচ্ছে সব কিছু। টাকা না থাকলে তোকে সাহায্য করা তো দূরের কথা, উল্টে সবাই তোকে দূর করবে, মার করবে। কিছু খারাপ ভাবিস না, যা সব বললাম তোর ভালোর জন্যই বললাম। হ্যাঁ, যদি কখনো দরকার হয় তাহলে আমার ঘরের দরজা তোর জন্য সবসময় খোলা। বাই। মা মা, দাদা এসে গেছে, দাদা এসে গেছে। দাদা আমার জন্য পুতুল এনেছো? না, আজকে পুতুলের দোকান বন্ধ করা ছিল। যাও, তোমার সঙ্গে আড়ি। এই মিতা, মিতা শোন। দাদা দাদা আমার জন্য বাইনোকুলার এনেছো? না, একদম ভুলে গেছি রে। না, তুমি মিথ্যুক, তোমার কাছে পয়সা নেই, তুমি একটা মিথ্যুক। তুমি সব সময় তোমার চাকরি হবে বলে বড় বড় ডায়লগ দিচ্ছ। তুই অনেক বড় বড় কথা বলছিস, যা যা এখান থেকে। বিজু, ওঠ, হাত পা ধুয়ে কিছু খেয়ে নে, মুখটা শুকিয়ে কালো কাঠ হয়ে গেছে। না মা, খিদে নেই। আরে
আমি তো মা, আমি তোর মুখ দেখলে বলে দেব। আমাকে কেন মিথ্যে বলছিস? আয়, খাবি আয়। বিজু, কিছু হলো নাকি রে বিজু? না বাবা, এরকম চাকরি আমি করতে পারবো না। যেখানে ধর্মের নামে রাজনীতি চলছে, যেখানে রাজনীতির নামে শোষণ চলছে, আর শাসনের নামে যেখানে অত্যাচার চলছে, সেরকম কোনো সিস্টেমের মধ্যে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না। আরে আমি জানি তুই আমার ছেলে, এসবকে প্রশ্রয় দিবি কি করে? ভেঙে পড়িস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এককালে মহাভারতের যুদ্ধের সময় অর্জুনও তোর মতো ভেঙে পড়েছিল। সখা শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানিস? কেবলং মাসমা গমহ পার্থ নাই তত্তজ্য প্রপদ্যতে, অর্থাৎ হীনমন্যতা ত্যাগ করো অর্জুন, ক্লোবতা পরিহার করো, ওঠো, জাগ্রত হও, যুদ্ধ করো। আরে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমি ওদিকে খাবার বেড়ে ফেললাম, খাবি আয়। যা বাবা, আয়। খেয়ে নে। এনে। মা, সীমা কি ঘরে নেই? ও তো এখন টাইপ শিখতে গেছে। টাইপ শিখতে? আমি তোমাকে কতবার না বলেছি ওকে টাইপ শিখতে পাঠাবে না? কি হয়েছে দাদা? কেন, কিছু অসুবিধা হয়েছে? দরকার পড়লে ভবিষ্যতে আমি চাকরি করব। কি বললি? তুই চাকরি করবি? হ্যাঁ, দেখ দাদা, বাড়ির ব্যাপারে তুই যতটা ভাবিস আমিও ততটাই ভাবি। বেকার হয়ে ঘরে বসে না থেকে চাকরি করলে ক্ষতি কি? লাভ ক্ষতির হিসেব করা তোর কাজ নয়। শোন, যতদিন আমি এই ঘরে আছি ততদিন তোর এই বাড়ি থেকে পা বের করা একা আমার কাছে নয়, এই বংশের অপমান। আমি চাকরি করি না বলে তোর এত চিন্তা তো? তাহলে শোন, যতদিন আমি চাকরি না পাচ্ছি আমি কুলিগরি করব, রিক্সা টানবো, কারণ সংসারের দায়িত্ব আমার, শুধুই আমার। চাকরি পেলে? না, কিছু হলো না। মুখটা একদম শুকিয়ে গেছে। অনেক ঘুরেছ না? যতই ঘুরি সেই ঘোরার কোনো মানে নেই রেখা। কোথাও কিছু ঠিক হলো? না। আমার কিন্তু আজ ঠিক হয়ে গেল। কি? বিয়ে। তুমি এ কি বলছো? সত্যি বলছি, কিন্তু তুমি বলো আমি আর কি করতে পারতাম? কিছু না কিছু অজুহাত দেখিয়ে আজ পর্যন্ত আমি সব বিয়ের প্রস্তাব না করে এসেছি, শুধু এই জন্য যে আজকালের মধ্যে তুমি একটা চাকরি পেয়ে যাবে। বলো আর কত না করতাম? তুমি ঠিকই বলেছো রেখা। আমার মতো একটা বেকারকে ভালোবেসে তুমি কেন তোমার ভবিষ্যৎ নষ্ট করবে? না বিজয়, তুমি এরকম বলো না বিজয়। তোমাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। আমার দেহ মন যেখানে থাক না কেন, তুমি আমার হৃদয়ে এরকম করে পুজো পেতে থাকবে। আমি কিন্তু এই জন্মে তোমাকে ছাড়া আর কাউকে কখনো নিজের করতে পারবো না। তোমার জন্য আমার এই প্রতিজ্ঞা জন্ম জন্মান্তর ধরে রয়ে যাবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, এই জন্মে না হলেও পরজন্মে তুমি যেন আমার স্ত্রী হও। আমাকে ভুল বুঝো না বিজয়, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। আমি এই বিয়ে ভেঙে দিতে পারবো যদি বলো, আমি তোমার কাছে চলে আসতে পারবো। কিন্তু ভেবে দেখো তো, তোমার চাকরি নেই, তোমার উপরে তোমার বাবা মা ভাই বোনেদের বোঝা যখন রয়েছে, তখন আমি গিয়ে বোঝার উপরে নতুন করে বোঝা হব কি করে? সারা জীবন তোমাকে যন্ত্রণা দেওয়ার চাইতে তোমার থেকে দূরে গিয়ে বরং তোমাকে শান্তি দিতে পারবো। তোমাকে আমার একটা শেষ অনুরোধ বিজয়, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি নিশ্চয়ই আমার বিয়েতে আসবে।
তোমার পা ছুঁয়ে আমি আগামী জীবনের জন্য আশীর্বাদ চেয়ে নেব। আর যদি ভাবো আমি ছলনা করছি, তাহলে আমার এই পোড়া মুখটাকে কখনো দেখতে এসো না, কখনো দেখতে এসো না। বুঝলি অঞ্জু, রেখার ভাগ্যই বদলে গেল। এরকম বর, এরকম ঘর, 7 জন্মের তপস্যার ফল। রেখা আমাদের রানী হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর ওর বাড়ি গেলে আমাদের আর আদর করবে না। তখন আমাদের জিজ্ঞেস করবে কে, প্রেমে মশগুল হয়ে আমাদের আর চিনতেই পারবে না। কি রেখা? তুমি যা ভাবছো আমি বুঝতে পারছি রেখা, তাও তোমাকে এই ভাঙা মন নিয়ে আবার নতুন জীবন আরম্ভ করতে হবে। তোমাকে আশীর্বাদ করার মতো আমার কাছে কোনো ভাষা নেই রেখা। তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি। তোমার আগামী জীবন সুখময় হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। আর এই ছোট্ট উপহারটা গ্রহণ করে আমাকে তুমি চিরদিনের জন্য ভুলে যেও। তুমি যে আপন হয়েছিলে বলে দুনিয়া যে হয়েছিল পর। তুমি যে আপন হয়েছিলে বলে দুনিয়া যে হয়েছিল পর। তুমি এবার দূরে চলে যাবে বলে, তুমি এবার দূরে চলে যাবে বলে নিজে আমি নই গো নিজেরই। তুমি যে আপন হয়েছিলে বলে দুনিয়া যে হয়েছিল পর। এই দুনিয়াতে পথে যেতে যেতে চোখেতে তোমারও ঝরে গেল অশ্রুধারা। যেথা ছিলে ওগো প্রিয়তমা এই হৃদয়েতে ঝরে যাবে রক্ত ধারা। তুমি
চলে যাবে বলে নিজে আমি নই গো নিজেরই, তুমি যে আপন হয়েছিলে বলে দুনিয়া যে হয়েছিল পর। আমি জানি দাদা, কাল রাতে যে দুঃখের ঝড় তোর ওপর দিয়ে বয়ে গেছে, সেই ভয়ঙ্কর কালো দিন আমাদের ঘরে যেন নেমে এসেছে। কি বলছিস সীমা? বাবার ব্লাড প্রেশারটা হঠাৎ বেড়ে গেছে। ডাক্তারের লাগাতার পরিশ্রমে এই কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে। এখন কেমন আছে? ভালো আছে, কিন্তু দাদা আমি কিছুতে বুঝতে পারছি না ডাক্তারের ফিস কিভাবে দেওয়া হবে, ওষুধ কিভাবে কিনবো। তুই তো জানিস দাদা, বাবার পেনশনের টাকা মাস ফুরোতে না ফুরোতেই শেষ হয়ে যায়। দাদা তুই একটা কাজ কর, এই দুটো নিয়ে তুই কিছু টাকা আন। সীমা, আমি জানি টাকা রোজগারের ক্ষমতাও আমার নেই, তা বলে যে বোনের হাতে চুরি পরিয়ে তাকে বিয়ে দেওয়ার কথা, শেষে তার হাতেরই না। সীমা, তুই আমাকে এত ছোট করে দিস না। দাদা এখন কি হবে? সীমা, ফিস নিয়ে তুমি এত ব্যস্ত হয়েও না সীমা। আমি স্যারের ছাত্র, স্যারের হাতে বেদম মার খেয়ে আজ মানুষ হয়েছে, একজন ভালো ডাক্তার হয়েছে। স্যারকে গুরু দক্ষিণা তো কিছু দিতে পারবো না। স্যার ভালো না হওয়া পর্যন্ত আমি প্রত্যেক দিনই ফিস ছাড়াই ওনার চিকিৎসা করব। ডাক্তার বাবু, এই নাও, স্যারের জন্য ওষুধ নিয়ে আসবে। না ডাক্তারবাবু, ওষুধ কেনার টাকা দিয়ে আপনি আমাকে আর অপমানিত করবেন না। বিনা পয়সার বাবার চিকিৎসা করে করে আপনি আমাকে ঋণী করে ফেললেন। আপনি ঠিক আছে, রাখো। কোনো অসুবিধা হলে আমাকে খবর দিও, আমি আসছি। কাকে খুঁজছেন? বাবু বাড়ি আছেন? আছেন। গেট খোলো। ওয়েলকাম 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 দোস্ত, ওয়েলকাম। আমি জানি একজন আকুল ভক্তের হাত থেকে ভগবান নৈবেদ্য নিতে পারে, কিন্তু সব ভক্তের ডাক কখনো কখনো ভগবানের কাছে পৌঁছয় না। কি বিক্রম, তোর সঙ্গে আমার একটা কথা ছিল। বল। আই এম সরি। এ হচ্ছে লুসি, মেরি জান, মেরি জিগর কা টুকরা, মেরি হামদম, মেরি দোস্ত। আর লুসি, এ হচ্ছে বিজয়, আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, হ্যালো। নমস্কার। বিজয়, এই ঘরে পা দিলি মানে এ কথা নিশ্চিত যে তুই আমার প্রস্তাবে রাজি। কিন্তু মনে রাখ বিজয়, এই রাস্তায় একবার সামনে পা বাড়ালে পিছনে ফিরে আসার সব রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পারিশ্রমিক এখানে মাইনের মতো দেওয়া যায় না বিজয়বাবু। এখানে প্রত্যেক কাজের জন্য শেয়ার আর পার্সেন্টেজের হিসেব, কখনো 50-50, কখনো 60-40। বিজয়, এত ভাবছিস কেন? তোর দরকার টাকা, আর আমার দরকার তোর মতো জিনিয়াস। সব থেকে ভালো হবে আজ থেকে কাজে জয়েন করে যান। আমাকে কি করতে হবে? ইট ইজ ভেরি সিম্পল, গিভ অ্যান্ড টেক। বুঝলি বিজয়,
আজ সন্ধ্যায় শ্রীরাম সেন্টারে ডান্সার জুলির ডান্স প্রোগ্রাম আছে, আর সেখানে তোর জন্য ডিসুজা অপেক্ষা করবে। এই সিটের পাশের সিটে। চিনতে কিছু অসুবিধা হবে না, তার ডান হাতে থাকবে লাল গোলাপ। কারেক্ট। अरे फेसे गेली के फेसे गेली, अरे फेसे गेली के फेसे गेली, केन सारेर मुखे पड़े मरली। अरे फेसे गेली के फेसे गेली, केन सारेर मुखे पड़े मरली। अरे पुरे जेलाल होली कमाल बोले दिलाम बाजारे, शाड़ी परे पथे चलते कत शत मजा रे। रंगीला रंगीला देखे ओषार बाबा डाकलो हमारे। रंगीला रंगीला देखे ओषार बाबा डाकलो हमारे। धीरे धीरे सड़के ताराते पारलाम ना बाबा रे। अरे फेसे गेलाम आमी फेसे गेलाम, আমায় ধরো ধরো রক্ত হোলি। আগে কত আমি পড়েছি লাল রং, লোকে বলেছে কত যেন। হেলে দুলে সাটা চলো যে এমন, লজ্জায় মরি আমি যে এখন। রঙ্গিলা রঙ্গিলা সাটাতে রে এলো আমারই পেছনে। রঙ্গিলা রঙ্গিলা দেখে কি লাল রং আমারই পরনে। আরে ফেসে গেলাম আমি ফেসে গেলাম, আমায় ধরো ধরো রক্ত হোলি। সাটায় গোয়ার ঠিক মন্ত্রীর মতো, ডেকেছিলাম যেন যতনে কত। দাদা চাঁদার প্রণামী নিয়ে কাঁথা খেয়ে ফেলে ভোগ লাগে। রঙ্গিলা রঙ্গিলা সাটা পেছনে ছোটে কেন যে খালি। রঙ্গিলা রঙ্গিলা দেখে এই লাল রং তারালো বাবারে। আরে ফেসে গেলি কে ফেসে গেলি, কেন শাড়ির মুখে পরে মরলি। আরে ফেসে গেলি কে ফেসে গেলি, কেন শাড়ির মুখে পরে মরলি। সাবাস বিজয় সাবাস, গুরু মেনে নিলাম বন্ধু, গুরু মেনে নিলাম। মানুষ সব কথা তার মায়ের পেট থেকে শিখে আসে না বিক্রম। সময় আর পরিস্থিতি তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর সেই পরিস্থিতির সঙ্গে যে পা মিলিয়ে ঠিক চলতে পারে সে হচ্ছে বুদ্ধিমান লোক, ঠিক যেমন তুই। সে বিজয় করছে একটা দিয়ে দাও। হ্যাঁ? ডিয়ার, এতদিন পরে তোমার বিজনেসের জন্য একটা হিরে পেয়ে গেলে। হীরের খনির মালিক হতে গেলে প্রথমে হিরেটা চিনার দরকার হয় লুসি। শামুক খুঁজে খুঁজে এই বিক্রম যেমন ঠিক তোমার মতন মুক্ত খুঁজে পেয়েছে। মাই ডার্লিং। মিতা, এই নে তোর পুতুল, কেমন হয়েছে? থ্যাংক ইউ দাদা। দাদা আমি না বরকনের বিয়ে দেব। ভেরি গুড। অজু, এই নে তোর বাইনাকুলার।
হ্যাঁ, আমাকে আর মিথ্যাবাদী বলবি না। সরি দাদা। বাবা, এই হলো তোমার শাল। মা, এই নাও, এই তোমার গোপাল ঠাকুর, আর এই তোমার শাড়ি। হ্যাঁ, আর এগুলো হলো বাবার মেডিসিন। হ্যাঁ, আর এই নাও 5,000 টাকা সংসার খরচার জন্য। দেখলে বিজুর মা, আমি কি বলেছিলাম? বিজু নিশ্চয়ই একটা ভালো চাকরি পেয়েছে। সবই সেই মা কালী। সীমা শাড়ি, সীমা এই নে, এটা তোর জন্য এনেছি। না, আমার কিছু দরকার নেই। দাদা একটু শোন তো। সীমা, কি হলো রে? ভেতরে আয়। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবি? বল। তুই এমন কি চাকরি পেলি যে চাকরি করতে না করতে মাইনে পেয়ে গেলি? আরে মাইনে অ্যাডভান্স এনেছি। অ্যাডভান্স? এতগুলো টাকা? বল দাদা বল, চুপ করে গেলি কেন? বল, তুই কোথায় চাকরি করছিস? কি চাকরি করছিস? ওহো, সেসবে তোর কি হবে? আমি যেখানেই চাকরি করি, যেই চাকরি দিক, আমাদের পরিবারের দরকার টাকা। সেই টাকা আমি এনে দিয়েছি। সেটা আমি কোত্থেকে আনছি, কিভাবে আনছি, কারোর জানার দরকার নেই। কারো দরকার থাক কি না থাক, আমার আছে। দেখ দাদা, আমার মনে হচ্ছে তুই ভুল রাস্তায় যাচ্ছিস। আমার খুব ভয় করছে। আমার সন্দেহ যদি সত্যি হয়, তবে এতদিন বাবার ছায়া এই সংসার চলে যাচ্ছিল, এখন তোর ছায়ার তলায় পড়ল। সংসারের অভাব অনটনের জন্য যদি তুই তোর বুদ্ধি বিবেক বলে দিয়ে দিস, তাহলে ভবিষ্যৎটা অভিশপ্ত হয়ে যাবে। দাদা, আমি চাই তুই এরকম কিছু করিস না দাদা, যার জন্য তুই আমাদের সবার কাছ থেকে দূরে চলে যাস। হ্যাঁ, আমি ভুল পথে পা দিয়েছি। আমি বিক্রম সামন্ত রায়ের বিজনেসের পার্টনার হয়েছি। দাদা, তুই তুই সত্যি বলছিস? হ্যাঁ, বল, আর কি করতে পারতাম? কতদিন আর এই শহরের রাস্তায় গলি ঘুচিতে চাকরির জন্য হাত পেতে ঘুরতাম? কতদিন আর অজু আর মিতাকে স্বর্গ থেকে চাঁদ এনে দেবো বলে ঠকাতাম? কতদিন? আজকাল দুনিয়াতে নিজের প্রাপ্য নিজেকে ছিনিয়ে নিতে হয়, না হলে হাত পাতলেও আজকাল ভিক্ষাটুকুও মেলে না। পুলিশ তোমাকে চট থেকে ঘিরে ফেলেছে। আপনাদের মতন লোকদের জন্য আজ পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে গেছে। সমস্ত সংবাদপত্রের সমালোচনা বেরোবে, মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের কৈফিয়ত দিতে হবে। আমি বুঝতে পারছি না আপনাদের মধ্যে এত দক্ষ অফিসাররা থাকতে একটা সামান্য আসামি ফসকে গেল কি করে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, ওই আসামি যতই খতরনাক হোক, আমি তাকে অ্যারেস্ট করবই। এসব ফাঁকা আওয়াজ আমি শুনতে চাই না। ওই লোকটাকে আমার দরকার আজ, এক্ষুনি। এখন কি করা যাবে তুই বল বিক্রম, আমার কিন্তু খুব ভয় করছে। বিজয়, পুলিশের চোখে নিজেকে লুকানোর জন্য আমি ভাবছি তোকে কিছুদিনের জন্য এই শহর ছেড়ে চলে যেতে হবে। বিক্রম, কিন্তু তুই বাড়ির জন্য ব্যস্ত হচ্ছিস তো? আবে ডোন্ট ওরি, আমি আছি, ধৈর্য ধর, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বিক্রম, বিজয়কে এত টাকা দেওয়ার কি দরকার ছিল? বিজয় যে টাকাটা নিয়ে গেল সেটা জাল নোট। জাল নোট? লুসি, আমি যেমনটা ভাবছি আবারও যদি ঠিক তেমনটাই ঘটে, তাহলে আমরা কেউ সেই বিপদ থেকে রেহাই পাবো না। লুসি, তুমি পুলিশকে টেলিফোন করে দাও আর তাদের জানিয়ে দাও বিজয়ের ঘরে যে অ্যাটাচিটা আছে তাতে জাল নোট আছে। হোয়াট? জাল নোট? হ্যাঁ, ওকে ওকে। হ্যালো, আপনি কে
কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। দাদা, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, আমাকে কিছুদিনের জন্য একটু শহর ছেড়ে বাড়ি যেতে হবে। আমার পিছনে পুলিশ। পুলিশ? আমি জানতাম দাদা, একদিন না একদিন এটা ঠিক হবে। সীমা। দাদা, আইনের চোখে ধুলো দিয়ে তুই কতদিন এরকম লুকিয়ে লুকিয়ে থাকবি? পুলিশ আজ না হয় কাল তোকে নিশ্চয়ই ধরবে। বিজু, বিজু, শুধু তুই না করে দে বিজু, তুই না করে দে। সীমা যা বললো সব মিথ্যে, আমি যা শুনলাম সব ভুল। না করে দে বিজু, না করে দে। তার মানে তুই... শান্তি, শান্তি, কোথায় গেলে? এসো, দেখে যাও, তোমার ছেলেকে দেখো, আমাকে মহান করে দিয়েছে। চিৎকার করছো কেন? আর চিৎকার করে কিছু হবে না শান্তি। তোমার ছেলে সবার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। সে একটা আসামি, একটা চোর। তুই এই রাধেশ্যাম মুখার্জির ছেলে নয়, যে তোকে শিখিয়েছিল সত্য বলতে ভয় পাবি না, সত্য বলে দরকার হলে মরবি। তুই এই মায়ের ছেলে নয়। বাবা? না, কুলাঙ্গার, আমাকে বাবা বলে ডাকিস না। তুই আমার ছেলে নয়, তুই একটা চোর। আমার পিজু বলে কোনো ছেলে ছিল না, আজও নেই। বাবা শোন, আমি বলে দিচ্ছি, আমি যখন মরে যাব তুই তখন আমাকে মুখাগ্নি করবি না। তোর হাতের আগুন পেলে আমি কখনো স্বর্গে যাব না। আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। তোকে আমি ছাড়বো না। সীমা, ওকে বাইরে যেতে দিবি না। আমি নিজে গিয়ে ওকে থানায় ধরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে ইন্সপেক্টর, আসুন, আপনি ঠিক সময় এসে গেছেন। এই হচ্ছে আসামি, একে অ্যারেস্ট করুন। বিজয়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেই জাল নোটের অ্যাটাচ কোথায় রেখেছিস বল? জাল নোট? Yes, these are the fake notes. Arrest him. চল চল আমার সাথে, চল। ওকে নিয়ে যান, ওকে জেলে নিয়ে যান, ওকে ফাঁসি দিয়ে দিন। কি হলো তো বাবা? কি হলো বাবা? বিজয়! কি হয়েছে? তুমি এরকম করে হাসছো কেন? লুসি, লুসি, এবার জেল থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। আরে সীমা, তুই এসছিস? বাবা, মা, অজু, মিতা। তুই ঠিক করেছিস রে সীমা। ওরা এখানে কেন আসবে? আমি তো একটা চোর, আমি তো একটা আসামি। দাদা, গড়িয়ে যাওয়া জল আর হারিয়ে যাওয়া মুহূর্ত আর কখনোই ফিরে আসে না। যেদিন তুই এই রাস্তা বেছে নিলি, আমি তোকে কত সতর্ক করেছিলাম। এখন কি হলো? আমাদের চারিদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার। সীমা, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, সেদিন তুই আমার সামনে লক্ষণ রেখা টেনে দিয়েছিলি। সেই রেখা আজ আমাকে ডিঙিয়ে যেতে হবে। তোর বারণ সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে। দাদা, তোর বোন তোর কথা অমান্য করলেও তোর অনুমতি নিতে চায়। বল, আজও কি তুই এ বারণ করবি? তোর যত ইচ্ছা তুই আমাকে বাজে কথা বল সীমা, প্রাণ ভরে অভিশাপ দে। আমি তোর সেই অযোগ্য ভাই, যার জন্য আমাদের বাড়ির মান সম্মান আদর্শ সব ধুলোয় মিশে শেষ হয়ে গেল। শুধু তুই নয় দাদা, যার ছায়ায় আজ পর্যন্ত বেঁচে এসেছি, সেই বড় বোঝাটা আজ নেই।
সীমা! রিসেপশনিস্টের পোস্ট খালি আছে, কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমার কাছে এখন টাইম নেই। আপনি প্লিজ আজ সন্ধ্যায় দেখা করুন। ওকে? আজ সন্ধ্যায় স্যার? থ্যাংক ইউ। বোতল 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 খাও মদের বোতল, বোতল 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 খাও মদের বোতল, ময় মরদ দয়ে দরদ মদ, বোতল যে ছোঁয়নি সে কি মরদ, চুমুকেতে সব ভোলায় বুক ভরা দুঃখ। বোতল 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 খাও মদের বোতল, বোতল 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 খাও খাও। দুনিয়া জানে আমি খাচ্ছি খাবো তো, মেয়েদের কোলে বাঁচবো আর মরবো। দুনিয়া জানে আমি খাচ্ছি খাবো তো, মেয়েদের কোলে বাঁচবো আর মরবো। চোখেতে ঠোঁটেতে গালেতে চুমি চুমি, বুকেতে বাজছে নিদারুণ ঝুমি ঝুমি, তোমারই ছোঁয়াতে পাই নেশা ঘুম ঘুম, আবার দরকার বলো দাও ঝুম ঝুম হে। বোতল 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 খাও মদের বোতল। ছাড়ি দেবি? সবাই যে বেহুশ নেশাতে নেশাতে, কি যে প্রেমার কিসেরই ধোকাতে। জীবনেরই খাতাতে দুইটি মলাট হে, জীবনেরই খাতাতে দুইটি মলাট, একটাতে লেখা মে অন্যটিতে বোতল হে। বোতল 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 খাও খাও বোতল, বোতল 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 খাও খাও বোতল, ময় মরদ দয়ে দরদ। আবে ম্যানেজার,
সারা ম্যানেজার যে মেয়ে হ্যাঁ বলবে তাকে কখনো ছাবি না, আর যে মেয়ে না বলবে তাকে ছোঁয়া তো দূরের কথা, চোখ তুলেও তাকাবি না, বুঝলে? সালা সীমা, তোর কি হয়েছে মা? কিছু হয়নি মা। না না, তোর চাকরি বাকরি করার কোনো দরকার নেই। কাল থেকে তুই বাড়ি থেকে বেরোবি না। এ কি বলছো? চাকরি না করলে সংসার চলবে কিভাবে? অজুমিতাকে মানুষ করবো কি করে? বুঝেছি, বাবা মারা যাবার পর বিজুর দায়িত্ব, সংসারের দায়িত্ব তোর ওপর। হ্যাঁ রে, তোর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম রে? মা, আমাদের মতো অভাবী দুঃখী লোকেদের তো লড়াই করতেই হবে, সব দুঃখ সয়েও এগিয়ে যেতে হবে। শুনছেন শুনছেন সীমা আপনাকে কি বলছে? আপনার মতো ভালো লোকের গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো বলে নয়তো আজকালকার যা সময়, গাড়ির নিচে পড়ে থাকলেও কেউ দেখতে আসে বলুন? ভগবান আপনার মঙ্গল করুন। আপনি একদম চিন্তা করবেন না, যখন হওয়ার কথা তখন নিশ্চয়ই হবে। সীমার কাছে আমি সব কথা শুনেছি, ওর জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারি তার আমি নিশ্চয়ই চেষ্টা করব। সীমা, আগে এখনো বাড়ি যাওনি? 8টা বেজে গেছে যে, এখন বন্ধ করো। স্যার আরেকটু আছে। আমি জানি তুমি ওভার টাইম করো, কিন্তু খাটুরিরই তো একটা সীমা আছে। আপনি তো নিজের চোখে আমার ঘরের অবস্থা দেখেছেন, তাই। বুঝেছি, কিন্তু আজ যদি তোমার শরীর খারাপ হয়ে যায়? যাই হোক, আমাকে করতেই হবে। আপনি দেখবেন স্যার, আমার শরীর একটুও খারাপ হবে না। তোমার সাথে কেউ কথায় পেরেছে না পারবে? প্লিজ এখন বাড়ি যাও, যা বাকি আছে কাল এসে করবে। ঠিক আছে স্যার, আসছি। যাও। মিষ্টি কোত্থেকে এলো মা? বিক্রম এসেছিল। ও কেন এসেছিল? এমন কথা কেন বলছিস? ওনা তো দাদার বন্ধু, এখন তো আর আসে না। ছোটবেলায় সকাল সন্ধে এখানেই পড়ে থাকতো, মা মা বলে আমার পেছন পেছন ঘুরতো। এখন আর ছোটবেলা নেই মা, আমরা সবাই বড় হয়ে গেছি। ওকে এখানে আসতে না করে দেবে। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? বিক্রম তো খুব ভালো ছেলে, তোর দাদার জন্য কত দুঃখ করছিল। আচ্ছা? হ্যাঁ রে, বলবো না বলেও শেষে কিনা বিয়ের প্রস্তাবটা দিল। বিয়ে? কার বিয়ে? কার আবার? তোর। মা, তোকে বউ করার ওর বাবার খুব ইচ্ছে। মা, ওই নামটাও আর উচ্চারণ করো না। বিয়ে তো দূরের কথা, ওই লোকটার মুখ আমি দেখতে চাই না। আজ এই সংসারে যা ঘটছে সব কিছুর জন্য ওই দায়ী। কি সীমা, কি ভাবছো? না স্যার, প্রথম আইনে নিলাম তো, তাই ভাবছি কি কি বাজার করব। সেটা তো তোমার লম্বা তালিকা থেকে বুঝতে পারছি। স্যার, আপনি তো আমার বাড়ির কথা জানেন, আর অজুমিতাকে বড় করতে না পারলে। ওকে, ক্যারি অন, ক্যারি অন। অজু, মিতা, এই অজুমিতা, দেখ তোদের জন্য কি এনেছি। হ্যাঁ মা, কি হয়েছে মা? তুমি এমন চুপ করে বসে আছো? কিছু জিজ্ঞেস করিস না মা, দুঃখ যখন আসে একা আসে না, সঙ্গে বন্ধু বান্ধব সবাইকেই নিয়ে আসে। কি হয়েছে মা? ও যে স্কুল থেকে ফিরে বলল ও কিছু দেখতে পাচ্ছে না। হ্যাঁ, It's not just a case of blindness. It's a retina disorder. ওদের চোখ ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? ভালো তো হয়ে যাবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করবে ততই ভালো। অপারেশন? সাধারণত এই ধরনের অপারেশন দিল্লি কিংবা ম্যাড্রাসে হয়, আর অপারেশন করতে দেরি হয়ে গেলে অজুর চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অপারেশনের জন্য কত টাকা খরচ হবে ডাক্তারবাবু? প্রায় 50-60 হাজার। 50,000? দেখো সীমা, চাকরির এত কম সময়ের মধ্যে
অফিস থেকে তোমাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া সম্ভব নয়। এরকম বলবেন না স্যার। অপারেশন না হলে অজু চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। আপনি যদি বলেন আমি বিনা মাইনেতে এখানে সারা জীবন চাকরি করব। আমি তোমার কথা বুঝতে পারছি সীমা, কিন্তু আমিও যে তোমার মতো এখানে চাকরি করি, তাও কথা দিচ্ছি নিশ্চয়ই কোথাও থেকে জোগাড় করার চেষ্টা করব। তুমিও বসে থেকো না, দেখো যদি আর কোথা থেকে জোগাড় করতে পারো। ঠিক আছে স্যার, আমি আসছি। তুই যদি বলিস মহেন্দ্র, আমি সীমাকে 50,000 টাকা দিতে রাজি আছি। তুই? কিন্তু কেন? কারণ এতে আমাদের দুজনেরই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে? যে মেয়ে 50,000 টাকার বদলে অফিসে সারা জীবন বিনা মাইনেতে চাকরি করতে রাজি আছে, সে আমার ঘরের বউ হয়ে যেতে বোধহয় আপত্তি করবে না রে। কিন্তু সীমা কি রাজেশকে বিয়ে করতে রাজি হবে? রাজি করাতে পারলে আমি তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো রে। কেন জানিস, অলকা শরীরের অবস্থা দেখে রাজেশ বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আমি জানি তুই কি ভাবছিস, একটা মদ্যপ নষ্ট চরিত্রকে কে কেন বিয়ে করতে রাজি হবে। সেই জন্যই তো আমার ধন প্রতিপত্তি সামাজিক সম্মান সব থাকতেও একটার পর একটার প্রস্তাব ভেঙে যাচ্ছে। শোন, তোর অলকা বৌদি রোগশয্যায়, সব সময় ওর একটাই কথা, আমি আর বেশি দিন বাঁচবো না, তুমি রাজেশের জন্য অন্তত একটা বউ আনো, তাকে দেখে আমি অন্তত শান্তিতে মরবো। ঠিক বলেছিস, আমি সীমাকে তোর কথা বলবো। তুই চেষ্টা কর মহেন্দ্র, আমার মনে হচ্ছে ও তোর কথায় নিশ্চয়ই রাজি হবে। আর তাছাড়া ওকে দেখার পরে আমার মনে হয়েছে ও আমার ঘরে বউ হয়ে গেলে আমার সংসারটা সাজিয়ে দেবে। ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোকে পরে জানাবো। দিদি, দিদিমা, দিদি আপনাকে সাহেব ডাকছেন। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইয়ের অপারেশনের জন্য টাকা হয়ে যাবে সীমা। কি বলছেন স্যার? কিন্তু তার জন্য তোমাকে একটা ত্যাগ করতে হবে। এই যে ভদ্রলোক বসেছিল শরৎ চৌধুরী, আমার ছেলেবেলা বন্ধু, সে তোমাকে 50,000 টাকা দিতে রাজি হয়েছে, কিন্তু তার একটা শর্ত আছে। শর্ত? না, ঠিক শর্ত নয় সীমা, কথাটা হচ্ছে ওর স্ত্রী মানে অলকা বৌদি, সে এখন রোগশয্যায়, ওর একটা বৌমা দরকার। তুমি যদি রাজি হও তো। কিন্তু সেই কিন্তুটাই আমাকে অবাক করে দিচ্ছে সীমা, কারণ আমি জানি ওর ছেলে রাজেশ একটা মাতাল নষ্ট চরিত্র। স্যার, সব জেনে শুনে আপনি আমাকে এই কথা বলতে পারলেন কি করে? সেদিন আপনার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেল, আপনি আমার চিকিৎসা করালেন, এই অফিসে আমাকে চাকরি দিয়ে সারা জীবন ঋণী করে দিলেন। তা বলে আপনি ভেবে নিলেন আমি একটা খেলনা? আপনি আমাকে যেরকম নাচাবেন আমি সেরকম নাচবো? আমি তোমাকে বাধ্য করিনি সীমা, কিন্তু আমি জানি তোমার সেই শক্তি আছে। তুমি একজন দুশ্চরিত্র পুরুষকে শায়েস্তা করতে পারবে, মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন মায়ের জীবন বাঁচাতে পারবে, আর তোমার ছোট ভাই অজুর আগামী ভবিষ্যৎকে সাজিয়ে দিতে পারবে। তুমি আরেকবার ভাবো সীমা, তোমার কথার উপরে 3-3টে মানুষের ভাগ্য আর ভবিষ্যৎ নির্ভর করছে। না স্যার, আমাকে ক্ষমা করবেন। আমাকে ভাষণ শোনাচ্ছিস, আমাকে উপদেশ দিচ্ছিস? আবার আগে তুই জানতিস না আমি মদ খেতাম? জানতিস না আমি মদ খেতাম? আরে আমি আমার পয়সায় মদ খাচ্ছি, তাতে তোর তোর বাপের কি রে?
সীমা, স্যার আপনি? তোমাকে বড় চিন্তায় ফেলে দিলাম না? না স্যার। দেখো সীমা, তোমার জীবন নিয়ে খেলা করার জন্য আমি এ প্রস্তাব দিইনি। একদিকে আমার বন্ধু আর তার পরিবার, আর অন্যদিকে তুমি আর তোমার অসহায়তা। আমাকে বলো সীমা, আমি কি করতাম? এরকম বলবেন না স্যার, বরং আপনি সব সমস্যার সমাধান করে দিয়েছেন। এ তুমি কি বলছো? আমি আপনার প্রস্তাবে রাজি। না সীমা, তুমি এত তাড়াতাড়ি হ্যাঁ করে দিও না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আমি নিজের কাছে দোষী হয়ে যাব। আমি একজন বাবা, আমার মেয়ের বিয়ের প্রস্তাব যদি এরকম একটা ছেলের সঙ্গে আসতো তাহলে আমি নিশ্চয়ই বারণ করতাম। তুমি যদি চাও তাহলে লোক দেখানোর জন্যই বিয়ে হবে। তুমি চৌধুরী বংশের বউ হয়ে যাবে মাত্র কিছুদিনের জন্য। যেদিন অলকা বৌদি ভালো হয়ে যাবে সেদিনই তোমার অভিনয় শেষ। আমি অভিনেত্রী নই স্যার, একজন সাধারণ মেয়ে। হিন্দু পরিবারের নিয়ম অনুসারে একবার একটা মেয়ে অগ্নিকে সাক্ষী রেখে একজন পুরুষের হাত ধরে বিয়ে করার পরে সে হয়ে যায় তার ইহকাল পরকালের দেবতা। সেই স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আমি কলঙ্কিত করতে পারবো না স্যার। সীমা, তারপরে আমার ভাগ্যে যা থাকবে। তুমি শুধু আমাকে নয় সীমা, শরতের পুরো পরিবারকে ঋণী করে দিলে। এমন মন যার, ভগবান কখনো তার অমঙ্গল করবেন না। আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ স্যার, প্রথমে অজুর অপারেশন হবে, তারপরে আমার বিয়ে। ঠিক আছে সীমা, বিয়ে হবে অজুর অপারেশন হবার পরে। আচ্ছা অজয়, তোমার চোখের ব্যান্ডেজ খোলার পরে প্রথমে তুমি কাকে দেখতে চাও? দিদিকে। দিদিকে? আচ্ছা, দিদি আছে এখানে? আস্তে আস্তে দেখো, স্লোলি দেখো। দিদি আছে? খোলো, আস্তে খোলো, আস্তে। দেখো দেখো, দেখো, আস্তে দেখো। দেখতে পাচ্ছ? ডাক্তার আঙ্কেল, আমি সব দেখতে পাচ্ছি। দিদি, আমি তোকে দেখতে পাচ্ছি। দিদি, আমি সব দেখতে পাচ্ছি। দিদি, দিদি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমার ভাই দেখতে পাচ্ছি। দিদি, দিদি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। তুই আমাকে জীবনের মতন ঋণী করে দিলি রে। এ কি বলছিস? আমি কি করলাম? ম্যারেজ ইজ জাস্ট ইন হেভেন। কিন্তু আমার খুব ভয় করছে রে। আমি জেনে শুনে সীমার জীবনটাকে নষ্ট করে দিলাম না তো? তাহলে ভগবানও যে আমাকে ক্ষমা করবেন না। ওসব ভাবিস না, টাইম ইজ দ্য বেস্ট রেমেডি। সীমাকে আমি খুব ভালো করে চিনি, সব কিছু বদলে যেতেই পারে। রাজেশও সুস্থ জীবনে ফিরে আসতে পারে। বাইরে একটা চাঁদ দেখে এলাম। আমি জানতাম না ঘরের মধ্যেও এত সুন্দর চাঁদ রয়েছে। কি দিব্যি করেছ? আমার সঙ্গে কথা বলবে না ভেবে? কি করি বলো তো? তুমি তো আমার ব্যাপারে অনেক কথাই শুনে থাকবে। আমি মদ খাই, বাইরের মেয়েদের সঙ্গে ঘুরি। আমি কি বা করতাম বলো? আজ পর্যন্ত একটা ভালো বন্ধু পাইনি। এবার তুমি এসে গেছো, এখন দেখবে আমি আর কোথাও যাব না। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। আজ থেকে এই মনটা, মনের মধ্যে থাকা ইচ্ছেটা, সব ভাবনা তোমার। আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি,
যেন হাতে পেয়েছি খুশি। আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, যেন হাতে পেয়েছি খুশি। জনমে জনমে তুমি গো দেবতা, জনমে জনমে তুমি গো দেবতা, আমি তোমার দেবদাসী। আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি। আঁখি যেন তোমায় খুঁজে চলেছিল, চাওয়া ছিল তোমায় দেখা। জনমের পরে জীবনে আমার তুমি যে ছিলে লেখা। হাসিতে অশ্রুতে সুখেতে দুঃখেতে, হাসিতে অশ্রুতে সুখেতে দুঃখেতে, শুধু থাকবে মোদের খুশি। আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি। স্বপ্ন সবই পেলাম তোমায় পেয়ে। আমি একা নই গো রঙিন জীবন, কবিতা লিখব আমি। এবার যদি কিছু ভুল করে বসি, এবার যদি কিছু ভুল করে বসি, রাখবো না শুধু হাসি। খাও দাও আরাম করো। তো যদি কখনো আমার ওপর বউগিরি ফলাম না শালা, তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়া বাবা চা। বৌমা তুমি? রঘু জানকীরা সব কোথায় গেল? সবাই আছে, আমি ওদের না করে দিয়েছি। আপনার কাজ কেউ করবে না, আমি করব। আমি বউ হয়ে কেন এসেছি? হ্যাঁ রে মা, তুমি এ বাড়ির বর্তমান নও, ভবিষ্যৎ। তুমি যেরকম চাইবে বাড়ির সবাই তেমনি চলবে। আরে বৌমা, এ কি গলা খালি, হাতে একটা করে সোনার চুড়ি, এমন গা খালি করে রেখেছো কেন? না তেমন কিছু নয়, গয়না পরার অভ্যাস নেই তো, কাজ করতে অসুবিধা হচ্ছে। না বৌমা, এটা ভালো কথা নয়। অষ্টমঙ্গলা যায়নি, বউ দেখতে কত লোক ঘরে আসছে, ওরা দেখলে কি ভাববে বলো তো? বাবা
মানুষের মন স্বর্গকে নরক আর নরককে স্বর্গ করে দেয়। এই গয়না পরে তো আমি সাজতে আসিনি, আমি তো আপনার মেয়ে। বৌমা রোগো রোগো, সকাল সকাল শুরু হয়ে গেল। রোগো, আমাকে ডাকলেন রাজা বাবু? আমি কি করব? খালি খালি বৌমা তো বললো আপনাকে চিরতার জল কোন বৌমে? নিয়ে যাই সব বৌমাকে দিকে যা, আর তাকে বলে দিবি সে যেন আমার কথার উপর কথা না বলে আর আমাকে মতামত বা সাহস না করে। নিয়ে যা। খালি খালি আমাকে কেন গাল দিচ্ছেন? বৌমাকে জিজ্ঞাসা করতে পারছে না। এই তো বৌমা এসে গেছে। শোনো, আমার উপর কখনো হুকুম চালানোর সাহস করবে না, আর তোমার যদি এখানে থাকার ইচ্ছে হয় তাহলে আমার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকবে। আরে এ কি, কাল রাতে এত গয়না পড়েছিলে, আজ খালি গলা খালি হাত, কোথায় গেল সেসব? অভাব অনটনের পরিবারে এই গয়নাগুলো দিয়ে বেশ কিছুদিন হয়তো চলে যাবে, বেশ কিছুদিন আরামে চলে যাবে। আমি কি বলছি শুনতে পাচ্ছ না? এ বাড়িতে খালি আমার হুকুম চলে, আর দ্বিতীয় কারোর হুকুম নয়, বুঝতে? আমিও সবার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তোমার ভাষায় গরিব ভিখারির শরীরে কি সোনা গয়না সুন্দর দেখা যায়? জিরা কখনো গয়না পরে? তাদের গলায় গয়নাগুলো কাটা হয়ে ফুটে বেরোবে না? শোনো, আমার কথার উপরে কখনো জবাব দেওয়ার চেষ্টা করবে না। বাবা 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 বাবা, ও কি ভেবেছে? আরে রাজা, তুই ঠিক সময় এসে গেছিস। নে, এই গয়নাগুলো নিয়ে আলমারিতে তুলে রাখ। গয়না? কোন গয়না? আরে বৌমার গয়না। বউয়ের? সকাল সকাল এসে দিয়ে গেল, বলল গয়না পরার অভ্যাস নেই তো, সেই জন্য কাজ করতে অসুবিধে হচ্ছে। গরিব ভিখারির শরীরে কি সোনার গয়না সুন্দর মানায়? জিরা কখনো গয়না পরে? তাদের গলায় গয়নাগুলো কাটা হয়ে ফুটে বেরোবে না? সত্যি রাজা, সীমা গরিব ঘরের মেয়ে হলে কি হবে, খুব ভালো রে মেয়েটা। টাকা পয়সা ধন সম্পত্তি কিছুতেই ওর এতটুকু লোভ নেই। আরে রাজা, এগুলো রেখে দিয়ে যা। রাজা, রঘু, আয় রঘু, রঘু। খালি খালি আসছে ছোট বাবু। যা, খাবার বার করে যা। এই সূর্য আজ কোন দিকে খালি খালি উঠেছে রে? চুপে, খুব বক বক করছিস। যা, খাবার বার করে যা। খালি খালি? রঘু, আয় রঘু। তুমি কেন এসেছো? রঘু কি মরে গেছে নাকি? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু নিজের চাকর বাকরকে যতটা অধিকার দিয়েছো ততটা অধিকারও কি আমার না? নেই? আমি যার তার হাতে খেতে পারি, কিন্তু তোমার হাতে খাবার আমার কাছে বিষ। সব কথা শুনলে তো? হ্যাঁ, সীমার মতন বৌভাগ্য থাকলেই মেলে, কিন্তু সীমা এতটাই ভালো যে রাজা কি ওর সঙ্গে সুখে সংসার করতে পারবে? যা ভগবানের ইচ্ছে। খালি খালি? রাজা বাবু শুনেছো, কাল রাতে বৌমা আমাদের উপোস করে শুয়ে পড়লো। আচ্ছা, তুই খেয়েছিলি তো? হ্যাঁ, আমি কি খিদে সহ্য করতে পারি? হ্যাঁ, যা, আমার জুতো আর রুমালটা নিয়ে। খালি খালি? আরে বৌমা, তুমি? তুই যা। ও খালি খালি? তুমি? আমার হাতে খাবারটা তো বিষ, জুতো পরতে অসুবিধা কি আছে? তুমি যদি ভেবে থাকো এরকম করলে আমি আমার মতামত বলতে দেব, সেটা তোমার ভুল। রুমালটা? মাই ফুট। মা, আপনার খাবার বেড়ে দিয়েছি। কেন আমার জন্য কষ্ট করছিস? আমি মা নই, আমি রাক্ষসী। জেনে শুনে তোর ভবিষ্যৎ আমি নষ্ট করে দিয়েছি। ছি মা, এরকম কেন বলছেন? আমি ঠিক বলছি রে। আমারই স্বার্থের জন্য মরার আগে এই ঘরের উত্তরাধিকারী দেখার জন্য রাজার হাতে তোর হাত তুলে দিয়েছিলাম। এখন কি হলো? তোর ভবিষ্যৎ আমি নষ্ট করে দিলাম রে। না মা, এমন করে বলবেন না। এতদিন ধরে তো আপনি সব একা একাই সহ্য করে এসেছেন,
এখন তো আপনার দুঃখ ভাগ করার জন্য, আপনার চোখের জল মুছে দেবার জন্য আমি এসে গেছি। আমি তো আপনার বৌমা নই, এই বাড়ির মেয়ে। নো নেভার। হ্যাঁ, বিক্রম কোথায়? বিক্রম? বিক্রম কোথা থেকে আসবে? সে তো আছে ফরেনে। ও কারেক্ট। লুসি, দাও, আজ আমি সব ভুলে যেতে চাই। আর তুমি আমার কাছে থাকলে আমার কাউকে দরকার নেই। এরকম কেন বলছো? ঘরে সীমা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। সীমা? আই রেড দ্যাট নেম। সে কি আমাকে কিনেছে নাকি? কিন্তু তাহলেও সে তোমার স্ত্রী। স্ত্রী? আমার স্ত্রী কেউ নেই। বউ চেয়েছে, বউ, ব্যাস, বউ বেঁচে গেছে। তারা এখন বউকে নিয়ে শান্তিতেই থাক নাকি? এত ব্যস্ত হলে চলবে? সময় কথা বলে। তুই ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে? বিয়ে হলো, স্বামীর সুখ ও কি জানলো না। এসবের জন্য তাই আমি নিজে। শরৎ, এরকম ভেঙে পড়লে হবে? আমি জিজ্ঞেস করছি 50,000 টাকা বৌমাকে কেন দেওয়া হয়েছিল? কেন? বড় বাবুর হুকুম তামিল করেই আমার কাজ। ছোট বাবু, আপনার যা কিছু দরকার আপনি বৌমার কাছেই চাইবেন। এমনকি ঘরের ব্যবসা হিসাব সবই বৌমা বোঝে। বৌমা বোঝে মানে? এই সব সম্পত্তির মালিক আমি, অথচ এই কদিনের মধ্যেই তার হুকুম চলতে হবে। আচ্ছা জানো কি, এই জানো কি, মাকে ডাকলে বৌদি? মাকে বলবি আমি মন্দিরে বেরোচ্ছি। হ্যাঁ, সঙ্গ সঙ্গ বলে দিচ্ছি। এই, আমি বলেছিলাম না আমার উপরে তুমি কখনো হুকুম চালানোর চেষ্টা করবে না? এবার তোমার হুকুমটা ঘর থেকে অফিসে চলে গেল না? আমি জিজ্ঞেস করছি আমাকে টাকা না দেবার জন্য অ্যাকাউন্টকে বারণ করে দেবা তুমি কে? প্রতি মাসে তোমার ঘরে 5,000 টাকা কেন যাচ্ছে? বিয়ের আগে 50,000 টাকা কেন নিয়েছিলে? বলো কেন নিয়েছিলে? কি বিয়ের অ্যাডভান্স না বউ হবার সেলামি? কি কোনটা? চুপ করে রয়েছো কেন? জবাব দাও। কোন অধিকারে তুমি আমাকে এসব প্রশ্ন করছো? অধিকার মানে? এই সব সম্পত্তির মালিক হতে পারে, কিন্তু এসব জিজ্ঞেস করা মানে? তুমি আমার স্ত্রী, এই সব প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য। স্ত্রী? ফুলসজ্জার রাত্রে কি বলেছিলে মনে আছে? বিয়ের বেদি পবিত্র বেদমন্ত্র পাঠ করে যজ্ঞের আগুনকে সাক্ষী রেখে বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। আর সেই সম্পর্কে দোহাই দিয়ে তুমি কোন অধিকারে আমাকে এই প্রশ্ন করছো? রাজা, তুই আমার লক্ষ্মীর মতো বউয়ের গায়ে হাত ওঠালি? আরে হতভাগা, জানিস আর সাবিত্রী অমাবস্যা, ও তোর জন্য ব্রত করেছে। আমি ভাবছি তুই মানুষ না অমানুষ। চিৎকার করিস না। সীমার 50,000 টাকার দরকার ছিল নিজের অন্ধ ভাইয়ের চোখের আলো ফেরাবার জন্য। নিজের জীবনকেও তিল তিল করে জ্বালিয়ে সবকিছু দিয়ে দিল। তুইও কি কি আমাকে কিছু বলার দরকার নেই। এখন আমি কারো কিছু না। এটা বাড়ি নয়, এটা নরক। হ্যাঁ নরক, কেননা সেই ক্লাব আর হোটেল তোর কাছে স্বর্গ, আর সেই বাজে মেয়েরা যারা তোর সঙ্গে রাত কাটায় তারা হলো তোর কাছে স্বর্গের অপসরী। আরও বল, আমি তোর মা নই, একটা ডাইনি, আর তুই আমার পেটে জন্ম নিয়েছিস একটা কুলাঙ্গার। মার, হাটকে গেলি কেন? মার আমাকে। বাহ, বাড়ি ছেলে। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধরে জন্ম দিয়েছি সেই আমাকে পুরস্কার দেবে না তো কে দেবে? হ্যাঁ, আমি খারাপ, আমি মাতাল, নষ্ট চরিত্র, কুলাঙ্গার। আজ আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনো বাড়ি চৌকাট বাড়াবো না। ব্যাস, তারপরে সবাই শান্তিতে থাকতে পারবে। না, তুই যেতে পারবি না। মা, আমাকে তুমি ছেড়ে দাও বলছি। না, আর সাবিত্রী অমাবস্যা তুই কোথাও যেতে পারবি না। আমি যাবো, আলবাত যাবো। যদি যাস মনে রাখ আমার মরা মুখ দেখবি। মা, না মা, আমার কিচ্ছু হয়নি। রাজা, রাজা শোন, শোন রাজা, রাজা, রাজা দাঁড়া, শোন কথা শোন। মা, 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 বাবা, জানকী, রঘু, মা। আই এম সরি, বাঁচার আশা খুব কম। নো নো ডাক্তার, আপনি এরকম বলবেন না। ভগবানের উপর ভরসা রাখুন। আসি। রঘু, তুই তাড়াতাড়ি যা,
ছোটবাবু যেখানেই থাক ডেকে আনবি। হ্যাঁ বৌমা। কেবে তুমি ঘরের চার দেওয়ালের ভিতরে হুকুম চালিয়ে চালিয়ে তোমার মন মানল না যে এখানে চলে এলে। আমি বাধ্য হইলাম। এসেছে ফিরিয়ে নিতে, কিন্তু মনে রেখো ওই ঘরে আমি আর কোনো দিন যাব না। ওই ঘর আমার কাছে নরক হয়ে গেছে, নরক। ওই নরকের মধ্যে তোমাকে শেষবার যেতে আমি অনুরোধ করছি মায়ের জন্য। যে মা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তার সঙ্গে আমার কি সম্পর্ক? তোমাকে শুধু বলতে এসেছি যে মা আর এই দুনিয়াতে নেই। তুমি তো রেগে বাড়ি থেকে চলে এলে, তোমাকে আটকাতে গিয়ে মা সিঁড়ি থেকে পড়ে গেল, তারপর আর চোখ খোলেনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত মুখে শুধু তোমারই নাম। রঘু অনেক খুঁজে খুঁজে তোমাকে যখন পেল না, ঘরের চার দেওয়াল ছেড়ে আমাকেই চলে আসতে হলো। শুধু এইটুকুই বলতে এসেছি যে ওনার মুখাগ্নি করা তোমারই কর্তব্য। এই মদ, এই মজলিস তুমি সারা জীবন পাবে, কিন্তু মায়ের ক্রিয়াকর্ম আর একবারও আসবে না। আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি। আজ এইটুকু অনুরোধ করছি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে তোমাকে জন্ম দিয়েছে তাকে অশ্রদ্ধা করো না, তার আত্মাকে অশান্তি দিও না। সীমা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে তোমাকে জন্ম দিয়েছে তাকে অশ্রদ্ধা করো না। মা, আমার ভুল হয়ে গেছে মা। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমাকে ক্ষমা করে দাও মা। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, যেন হাতে পেয়েছি খুশি। জনমে জনমে তুমি গো দেবতা, জনমে জনমে তুমি গো দেবতা, আমি তোমার দেবদাসী। আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি, আমার লাগছে আজি চাঁদ হাসি হাসি। আমাকে কিছু বলবি? তোমাকে তো অনেক কিছু বলার আছে, কিন্তু কোত্থেকে যে শুরু করবো? আঁখি যেন তোমায় খুঁজে চলেছিল, চাওয়া ছিল তোমায় দেখা।
আসুন ম্যাডাম, আমি আপনাকে বাড়ি ছেড়ে দেবো। রেখা, বিজয়, তোমার সঙ্গে এভাবে দেখা হবে আমি স্বপ্নেও ভাবিনি। সবই ভাগ্য। ভাগ্য হাতে দড়ি দিয়ে আমাকে যেরকম নাচাচ্ছে, আমি পুতুলের মতো সেই রকমই নাচছি। কিন্তু সেদিন তোমাকে বধূ বেশি বিদায় দিয়ে আসার পরে আমি ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছি, তোমার বিবাহিত জীবন যেন সুখময় হয়। কিন্তু এসব কি হয়ে গেল? সব সুখ আমি পেয়েছিলাম বিজয়। আলোককে বিয়ে করে তোমাকে হারানোর দুঃখকে মন থেকে মুছে দিয়েছিলাম, কিন্তু এই তো অলোক এসে গেছে, দেখলে আমি কি বলেছিলাম? ও নিশ্চয়ই তাড়াতাড়ি আসবে। বলেছিল বটে। আচ্ছা, আমরা বুড়ো বুড়ি তীর্থে যাব আর সে কথাও ভুলে যাবে? ঠিক বলেছো। আরে চলো না, অলোক বাইরে দাঁড়িয়ে আছে। মেনি মেনি হ্যাপি রিটার্নস। কি রে, এত দেরি হলো কেন রে? স্টেশনে খুব ভিড় ছিল নাকি রে? ভিড়। হ্যাঁ, দেখেছো, আমি বলেছিলাম না? আরে বাবা, ট্রেনটা সোজা দ্বারকা যাবে না মথুরা? হ্যাঁ গো, ওকে এসব কথা কি জিজ্ঞেস করছো? তীর্থযাত্রীর ট্রেন সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না নাকি রে অলোক? কি রে বলছিস না কেন? বাবা ঠিক বলেছে। বাবা না আমি। হ্যাঁ, তুমি টিকিটটা এখনো লুকিয়ে রেখেছিস? কি রে, ওটা দে না, আমি রেখে দেবো। ঠিক। এটা কি পেছনে কি রেখেছিস? এটা টিকিট না মা, এখন একটু যাব। এখন অবেলায় স্নান করবে? কি গো, বুড়ো হয়ে গেলে নাকি? বুঝতে পারলে না? কি আজ না ওদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে। এমা কি হচ্ছে? কি হচ্ছে মানে? আমি যখন পুলিশের ট্রেনিং নিয়েছিলাম তখন ম্যারেজ অ্যানিভার্সারিতে কি করতে হবে তার একটা ডিটেইল ট্রেনিং দিয়েছে, আর সেই ফর্মুলা অনুসারে দেখলে খালি প্রেম উতলে পড়ে। আচ্ছা বাবা, তুই তো আমার বাবাকে দেখলে মাঝে মাঝে আমার ধাড়াক লেভি ক্রসিং এর মতো পড়ে যায়। গ্রিন সিগন্যাল পেলে তো এই তো মানে গ্রিন সিগন্যাল পেলাম আর সামনের দিকে এগোলাম। আরে না একটু না। কেন কি হয়েছে নাকি? কি হয়েছে বলছি, ও ভেতর থেকে সব দেখছি, সব শুনছি। কি ভাবে বলো তো? সেই ফিল্মটা আবার কে? আমাদের আগামী।
আচ্ছা আচ্ছা, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আমার কিন্তু একটা ছেলে দরকার, তোমার মতো ইন্সপেক্টর হবে আর বিয়ে করে স্ত্রীকে ছেড়ে থানায় ডিউটি করবে। হলো বাবা হলো, আজ থেকে থানার ডিউটি বন্ধ। এখন থেকে আগামী 24 ঘন্টার জন্য মেম সাহেবের ডিউটি আরম্ভ হলো। এখন আবার ফোনটা বাঁচো। হ্যালো, ইন্সপেক্টর অলোক চৌধুরী স্পিকিং। হোয়াট? জাল নোট? ওকে, আই এম কামিং, আই এম কামিং স্যার। রেখা, সরি ডার্লিং, ডোন্ট ওয়ারি, এক্ষুনি যাব, এক্ষুনি আসবো। হ্যাঁ, রাইট। ইন্সপেক্টর আলো, লুসি লুসি, ইন্সপেক্টরের বাবা মা ওর নাম রাখার সময় ভেবেছিল যে আলোক এই দুনিয়াকে নতুন আলো দেখাবে, কিন্তু তারা তো জানতো না যে বিক্রমের কাজ হচ্ছে আলোকে নেভিয়ে পুরো অন্ধকার করে দেয়া, অন্ধকার করে দেয়া। কে? কাকে খুঁজছেন? আমি কাউকে খুঁজছি না, তোর সেই ইন্সপেক্টর ছেলেকে জমে খুঁজছে, জমে। না, ও বাড়ি নেই, আপনারা যান। কার সাথে কথা বলছো? বিক্রম, 4 লোককে তুই কাল অ্যারেস্ট করেছিস। ইন্সপেক্টরের চাকরিটা পেয়ে গেছিস বলে তোর যা ইচ্ছে তুই তাই করবি, আর এই বিক্রম সব চুপচাপ মেনে নেবে না। ইন্সপেক্টর না। ও, তাহলে তুই সেই জাল নোটের আসল আসামি। সামান্য ইন্সপেক্টর অলোক তোর কি করতে পারে আজ আমি তোকে দেখাবো।
সেই দিন থেকে আমি এ দুনিয়াতে একা হয়ে গেছি বিজয়। কিন্তু ওরা কি? বিক্রমের লোক। বিক্রম? হ্যাঁ, ওরা আমার কাছ থেকে অলোকের ডায়েরিটা নেবার জন্য। ডায়েরি? প্রতিশোধ আমি আমার নিজের মতো করে নিতাম, কিন্তু বিক্রমের বিরুদ্ধে প্রমাণ দরকার ছিল। তুমি কি বিক্রমকে চেনো? হ্যাঁ, এই বিক্রমের জন্য আমি আমার বাবার আত্মাকে অতৃপ্ত করে দিয়েছি। এই বিক্রম আমার মা বোনের মুখ থেকে হাসি কেড়ে নিয়েছে। এই বিক্রমের জন্য আমি জেলের অন্ধকার কুঠুরির মধ্যে রাত কাটিয়েছি। আর আজ যখন জানলাম ও তোমার সব বিনাশ করেছে, আমি ওকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। মা, সুমনা, এই আমার মেয়ে। এই সন্তান ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। রেখা, এরকম করে বলো না। আমি এখনো তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি হ্যাঁ বললে আমরা আবার নতুন সংসার করব। মা, বিজু, 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 তোর মাকে অন্ধকারে রেখে কোথায় চলে গিয়েছিলিস রে? তোর মায়ের কথা কি তোর একটুও মনে পড়লো না? এই সংসারের বোঝা বয়ে বয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। তোমাকে আর এই বোঝা বইতে হবে না মা। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছিস? জীবনে আমি অনেক ভুল করেছি। বাবার কথা মানিনি, তোমার কথা শুনিনি। জীবনে আমার এই শেষ ভুল মা। তুমি আমাকে ক্ষমা করবে না মা? পাগলের মতো কি সব বলছিস? তোমাকে না বলে আমি এই ঘরে বউ নিয়ে এসেছি। তুমি কি ওকে মেনে নেবে না মা? তুই কি বলছিস? আমার বউকে তুই বাইরে দাঁড় করিয়ে এসেছিস? আরে রেখা, তুমি? থাক 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 মা, চলো। এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি ভেতরে চলো, চলো চলো ভেতরে চলো। কত আশা ছিল তোমাকে এই বাড়ির বউ করে আনবো। ঠাকুর আজ আমার মুখ রেখেছে। বিজু, তুই এত বড় পুণ্য করেছিস যে তোর সব অন্যায় মাপ, সব পাপ মুছে গেছে। থাক, আমি আশীর্বাদ করছি, তোরা দুজনে সুখে সংসার কর। দাদা 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 মা, কি? অজু মিতা তো আছে, কিন্তু সীমা কোথায়? সীমা আর আমাদের ঘরে নেই রে। ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে? আমি এতটাই পর হয়ে গেলাম যে আমাকে তুমি জানালে না? সেসব অনেক কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। আমি সবই বলবো। আমি ওর বাড়িতে অনেকদিন যাই না। এখন তুই এসে গেছিস, আমরা সবাই মিলে ওর বাড়ি যাব। দাদা দাদা, আমিও দিদির বাড়িতে যাব। আমিও যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। সীমার বাড়িতে তো নিশ্চয়ই যাব, কিন্তু বিক্রমের সঙ্গে হিসেব নিকেশ করার পরে। Lo sé.
লুসি ও বিক্রম লুসি বিক্রম Ah, হাই ডার্লিং Lucy, মাই সুইটি লুসি মাই লাভ মাই বিউটি ডার্লিং আরে 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 বাবা ছাড়ো 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 আগে আমি ড্রেসটা চেঞ্জ না করে আসি না আজ একদম ছাড়বো না। তুমি কি জানো না আমি এই দিনগুলো কিভাবে কাটিয়েছি? জানি বাবা, সব জানি। জানো তো, একটা ফোনও করনি, চিঠিও দাও। লুসি ডার্লিং, তোমাকে কিভাবে বোঝাবো বলো তো? হুম। আরে বাবা, পিছনে আমার এমন ভাবে পুলিশ পড়ে গেছিল না যে আমি হংকং থেকে সুইজারল্যান্ড আর প্যারিস আর খালি আমি শুধু যে উড়ে তোমার জন্য বেড়াচ্ছি। এখানে দিন গুনছিলাম। এখন তো আমি এসে গেছি, তুমি কি খুশি হওনি? খুশি মানে আমি যেন স্বর্গ হাতে পেয়ে গেছি। সত্যি? আমাকে পেয়ে? না, রাজেশকে। রাজেশ, তুমি কি বলছো? যতটা হয়েছে ততটাই। আজ থেকে রাজেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মানে? শুধু তোমার কথা মতো আমি ইচ্ছের বিরুদ্ধে রাজেশকে মদ খাইয়ে বেহুশ করে রেখেছিলাম। চেক থেকে সিগনেচার করে নিয়েছি, ব্যাস। তুমি বিশ্বাস করো, আমার শরীরে রাজেশের ছোঁয়া পড়তে দিইনি, কারণ এই দেহ মন সব তোমার। গুড, দ্যাটস লাইক এ গুড গার্ল। আর একটা নতুন খবর শুনেছো? রাজেশের বিয়ে হয়ে গেছে। বিয়ে? কার সঙ্গে? সীমা। সীমা? হ্যাঁ, বিজয়ের বোন সীমা। হ্যাঁ? ও, আমাদের কবে বিয়ে হবে গো? হবে। সীমাকে বধূ বেশে কেমন লাগছে সেটা দেখার পর। ভাবি, ও ভাবি, সামন্ত রায়বাবু এসেছেন। কোন সামন্ত রায়বাবু? বন্ধু। বন্ধু? এমন নাম তো শুনিনি কখনো। শুনবে কি করে? তোমার বিয়ে পরে সে তো এ বাড়িতে একবারও আসেনি, বুঝলে ভাবি। ছোট বাবু কি মদ খেত, যেদিন থেকে এ বাবুর সাথে বন্ধুত্ব হলো সেদিন থেকে তার এই অবস্থা। নমস্কার। তুমি? আমাকে তাহলে চিনতে পারলে? তুমি এখানে কেন এসেছো? আমি জানতাম তুমি আমাকে ঠিক এই প্রশ্নটাই করবে। অনেকদিন ধরে ফরেনে ছিলাম আর ফিরে শুনলাম যে তোমার বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার ইন্টিমেট ফ্রেন্ড রাজেশের সাথে। তাই তোমাকে দেখতে খুব ইচ্ছে হলো। আর তাই কি সব বাজে কথা বলে যাচ্ছ? তুমি ভুলে যাচ্ছ যে আমি একটা ভদ্র বাড়ির বউ। হ্যাঁ, তা তো নিশ্চয়। বিক্রম সামন্ত রায়কে বিয়ে করলে তুমি যতটা সুখে শান্তিতে থাকতে, এখন রাজেশকে বিয়ে করে থেকে বেশি সুখে বেশি শান্তিতে আছো, তাই না? এ কথা তো তোমাকে দেখলে সবাই বলবে। কি বলতে চাইছো? একজন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের বউ হয়ে তোমার তো সোনায় সোহাগা হয়ে থাকার কথা, কিন্তু এ কি, তোমার হাত গলা সব খালি। সেটা আমার একান্ত ব্যক্তিগত। তাছাড়া বেশি গয়না পরাটা আমার স্বামী পছন্দ করে না, Really? সেই জন্যই সব খুলে ফেলেছি। খুলে ফেলেছো না রাজেশ সব খুলে অন্য কাউকে দিয়ে দিয়েছে? বিক্রম দা, ওরই ঘরে বসে ও স্ত্রীর সামনে ওর বিরুদ্ধে কথা বলা তোমার সাহস হয় কি করে? সীমা? সীমা নয়, সীমা দেবী বলো। আমি তোমাকে খুব ভালো করেছি, তুমি ওর অন্তরঙ্গ বন্ধু হতে পারো, কিন্তু আমার পারিবারিক জীবনে ঝড় তোলার অধিকার তোমার নেই। আমি আজ আর একবার তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার জন্য আমার পরিবার ছাড়খাড় হয়ে গেছে। আমার নতুন সংসারে তোমার সেই পুরনো খেলার পুনরাবৃত্তি যেন না হয়। হাই বিক্রম, তুই কতক্ষণ এসেছিস? কি আর করবো, এখন তো তোর রুমে হঠাৎ করে ঢুকে গেলে চলবে না। তোর রুমের সামনে নো অ্যাডমিশন, জাস্ট ম্যারেড বোর্ড ঝুলছে। বিয়ে ছাড় সেসব কথা। আচ্ছা বলতো, তুই একদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? আচ্ছা, তুই তো জানিস যে আমি একটা যাযাবর, কখনো হংকং থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে প্যারিস শুধু ঘুরে বেড়াচ্ছি। ছাড় সেসব কথা। এখন তো আমি এসে গেছি, সবার আগে তোর ম্যারেজ সেলিব্রেশনটা হয়ে যাক ইন দ্য নেম অফ ইউর ওয়াইফ সীমা। তুই কি ওর নামটা মুখস্থ করে রেখেছিস? তুই কি ওকে আগে চিনতিস? আচ্ছা রাজেশ, ইটস ভেরি সিম্পল। তুই তো জানিস এই শহরে এমন কোনো মেয়ে নেই যাকে এই বিক্রম সামন্ত রায় চোখে দেখেনি। মানে? অবশ্য এ কথা সত্যি যে ও তোর স্ত্রী, কিন্তু দেখ রাজেশ, এ কথা তোকে খুলে বলে দেয়াই ভালো, সীমাকে কিন্তু আমি অনেকবারই এনজয় করেছি। না, তুই তুই এসব কি বলছিস? তুই একদম ভেঙে পড়িস না রাজেশ। অবশ্য বিয়ের পরে সব মেয়েরই সত্যি হয়ে যায়। আমি আসছি রাজেশ, সন্ধ্যাবেলা হোটেলে দেখা হবে, বাই।
একটা বাইরের লোকের কথা শুনে তুমি আমাকে এই কথা বলতে পারলে? বিক্রম বাইরের লোক নয়, ও আমার বন্ধু। বলো, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও আমার দাদার বন্ধু ছিল, আর যেদিন আমার দাদাকে জেলে পাঠিয়ে আমার বাড়িটাকে ছাড়খাড় করে দিল, সেদিন থেকে ও আমাদের শত্রু। শত্রু না পুরনো প্রেমিক? অতীতে যার সঙ্গে ফুর্তির খেলা খেলেছিলে? ছি, এরকম কথা বলো না, সব মিথ্যে। আমার সংসারকে নষ্ট করে তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাবার জন্য এটা ওর একটা নতুন চাল। এই অভিনয়গুলো করে অতীতের কলঙ্ককে মুছে ফেলার চেষ্টা করো না। আর আমি তো জানতাম তুমি একটা ছোট লোক ঘরের মেয়ে, কিন্তু প্রয়োজন হলে নিজের ইজ্জত বিকিয়ে দিয়ে পয়সা রোজগার করো, এই কথা তো জানতাম না। হে ভগবান, আমি হাত জোর করে বলছি তুমি এমন কথা বলবো, হাজার বার বলবো। তুমি দুশ্চরিত্রা, তুমি কলঙ্কিনী, তুমি নিহাতি একটা বাজে মেয়ে। আজ থেকে তোমার এই ঘরের বউ হয়ে আমার স্ত্রী বলে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। তোমাকে দেখলে আমার ঘেন্না করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও, আমার স্ত্রীর এই বাড়িতে কোনো স্থান নেই। এটা আমার আদেশ নয়, এটা আমার অনুরোধ। যে ছেলের চোখে তার বাবা মা কিছু নয়, সে স্ত্রীর মর্যাদা বুঝবে কি করে? সব আমারই পাপ। আমারই জন্য তোর সোনার সংসার ভবিষ্যৎ জলে পুড়ে ধ্বংস হয়ে গেল। তুই চলে যা মা, তুই চলে যা। তোর ভাগ্য তোকে যেখানে নিয়ে যাবে তুই চলে যা। তোকে এখানে থাকতে বলে আমি আমার বাবার বাড়াতে চাই না মা। রাজেশকে মন্ত্রটা ঠিক কাজে দিয়েছে। এবার সীমার বীজদারটা উবড়ে যাবে। বিক্রমকে রাস্তার একটা পাথর ভেবে সীমা পা দিয়ে মারিয়ে দিচ্ছিল। কিন্তু সেই পাথরে মাথা খুঁড়ে খুঁড়ে রক্ত বেরোলেও বুঝবে বিক্রম কতটা ভয়ঙ্কর পাথর। যাও, সীমা বাড়ি ছাড়া মাত্র ওকে উঠিয়ে আনো, যাও। না না বিক্রম, একটা বিবাহিতা মেয়ের জীবনকে নষ্ট করে দিও না, একটা সংসারকে ভেঙে দিও না। সীমা বেচারি কি দোষ করেছে? শুধু দোষ নয়, সীমা অপরাধ করেছে। অপরাধ, রাজেশকে বিয়ে করেও আমাকে অপমানিত করেছে। আমি সীমাকে ভালোবাসতাম, সীমাকে বিয়ে করে সুখে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সুন্দর স্বপ্ন। মানে আমাকে ভালোবাসা তাহলে ছলনা ছিল, একটা প্রতারণা ছিল? সেজন্য সীমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে রাজেশের সংসারে আগুন ধরালে? হ্যাঁ, আমি আগুন ধরিয়েছি, আমি আগুন লাগিয়েছি। তার মানে তোমার সব কাজ গুছিয়ে নিতে তুমি আমাকে পুতুলের মতো নাচাচ্ছিলে। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে রাজেশের সব সম্পত্তির মালিক হয়ে তুমি সমাজে প্রতিষ্ঠা পেয়েছো আমারই জন্য। রাজেশকে মদ খাইয়ে ভুল রাস্তা নিতে আমি বাধ্য হয়েছিলাম, কারণ আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম। সেজন্য আমি তোমার ইশারায় নেচেছি, নিজের জীবনকে তোমার জন্য বাজি লাগিয়ে দিয়েছিলাম। এখন তোমার আসল মুখোশটা খুলে যাবার পর তোমাকে আমি ঘৃণা করছি। I hate you. তার মানে বিক্রম আমার বিশ্বাসে বিষ মিশিয়ে দিয়েছে, মদের নেশায় বেহুশ করে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এ তুই কি বলছিস রাজেশ? বিক্রমের উপর প্রতিশোধ নেবার জন্য তোর হাতে অনেক সময় আছে, কিন্তু তুই শিবার কথা ভাব, যে তোর সুখে দুঃখে সাথী হয়ে সারা জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তুই তাকে কি দিয়েছিস? দুশ্চরিত্রা, পতিতা, কলঙ্কিনী। সে যদি সত্যি তোর বাড়ি ছেড়ে চলে যায়, তার জীবনটাকে নষ্ট করে দেয় না শিবা। একটা নারী তুমি কোমলতা দেখেছো বিক্রম, সে যখন ভয়ঙ্কর হয় তখন সে শক্তিরূপিণী দুর্গা হয়ে যায়, সে তখন শক্তিময় রূপ নেয়। তুমি রাজেশকে রাস্তার ভিখারি করার আগে আমি তোমার আসল রূপটা সীমা, 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 সীমা,
সীমা, সীমা, সীমা, সীমা। বাবা, 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 সীমা কোথায় বাবা? কেন কেন খুঁজছিস তাকে? ওর সঙ্গে তোর কি দরকার? বাবা, ও তোর কে? এসব কি বলছো? ও আমার স্ত্রী। স্ত্রী? লজ্জা করছে না তোর? স্ত্রী শব্দটা মুখ থেকে উচ্চারণ করার সময় তোর জিভ আটকাচ্ছে না? পিঁড়িতে বসে বিয়ে হলেই কেউ কারো স্ত্রী হয়ে যায় না রাজা। স্ত্রীকে মর্যাদা দিতে হয়। বল বল, কি দিয়েছিস তুই সীমাকে? দিয়েছিস তাকে স্ত্রীর অধিকার? মদ খেয়ে মানুষ অন্ধ হয়ে যায় জানি, কিন্তু তোর মতন পশু হয়ে যায় এ কথা আমি জানতাম না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না সীমা এত মহান। বলো বাবা, ও এখন কোথায়? রাজা, অনেক দেরি করে ফেলেছিস। সীমা চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা, যেদিন কোনো মেয়ে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি আসে, সেদিন তার বাপের বাড়ির সব সুখ সে ভুলে যায়। কিন্তু যেদিন স্বামী তাকে পর করে দেয়, সেদিন তার এপার ওপার দিনকুলের আশা ভরসা সব শেষ হয়ে যায়। তারপরে তার সামনে একটাই রাস্তা, আত্মহত্যা। না বাবা না, সীমা মরতে পারে না। সীমাকে বাঁচাতে হবে আমার জন্য। হ্যাঁ, বিক্রম দা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে বিক্রম দা, ছেড়ে দাও বিক্রম দা, ছেড়ে দাও আমাকে বিক্রম দা, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব? বিক্রমকে যেদিন অপমান করেছিল সেদিন এই বিক্রম সেদিন শপথ করেছিল তোমাকে যেভাবেই হোক কবজা করবে। হ্যাঁ, আর আজ সেই সুযোগ আসার পর তোমাকে হাতছাড়া করে দেব? না না, কখনো না। বিক্রম দা, একটা বিবাহিত স্ত্রীর স্মৃতির সিঁদুরের শক্তি কতটা তুমি জানো না। যদি আমি সত্যি পতিব্রতা স্ত্রী হয়ে থাকি, আমার শরীরে হাত দেওয়ার আগে আমার নিঃশ্বাসে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ছারখার হয়ে যাব? পবিত্র গঙ্গার দিয়ে হাত দিলে আমি তোর সেই পাপ হাতটা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। সীমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে তুই আমার সংসারটাকে ছারখার করে দিবি ভেবেছিলি না? বল।
শোন বিজু, আমি যদি মরে যাই তাহলে তুই আমাকে মুখে আগুন দিবি না। তোর হাতের আগুন পেলে আমি শান্তি পাবো না, আমার আত্মা শান্তি পাবে না। বিক্রম, শুধু তোর জন্য সেদিন আমি আমার বাবার মুখাগ্নি করতে পারিনি, তাই আজও আমার বাবা হেডমাস্টার রাধেশ্যাম মুখার্জির আত্মা ছটফট করছে। আজ এই আগুনে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার পরে সেই আত্মা শান্তি পাবে। বিক্রম, তোর সব চাল ধরা পড়ে গেছে। ইন্সপেক্টর অলোক আর তার পরিবারকে হত্যা করার অভিযোগে পুলিশ তোকে খুঁজছিল। ইন্সপেক্টর অলোকের ডায়েরি থেকে সবটা জানা গেছে। জাল নোটে কালপরে তুই হচ্ছিস আসল পান্ডা। অ্যারেস্ট হিম। আরে গুরু, তুমি আমাদের চিনতে পারছো না? আমরা সেই কাশীনাথ রাধিকা। থাক না, থাক না। আরে আমি কে? সেই তো সব। তিনিই তো হাতে দড়ি লাগিয়ে আমাদের যেমন নাচাচ্ছেন আমরা তেমন সবাই না। খালি খালি যা বলেছেন বড়, কিন্তু আমাদের কেসটা মানে রঘু জানকীর দড়ি তো আপনার হাতে। বিয়ে করার খুব ইচ্ছে লেগেছে না, কিন্তু তোদের কথাটা ভাববো আসছে লগ্ন। খালি খালি